সবাইকে আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জের জনসভায় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গেল 16 বছর অসংখ্য মানুষ হতাহত হয়েছে। ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। বলেন, বিএনপি ছাড়া দেশ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো রাজনৈতিক দল নেই। গোটা উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। এর আগে 5ই অগস্টের মতো 12ই ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে সবাইকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। টাঙ্গাইলে জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে জনগণকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি এবং ভবিষ্যতের নির্ধারক এদেশের জনগণই। তারেক রহমান জানান, ভোটে নির্বাচিত হলে 13ই ফেব্রুয়ারি থেকেই বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে শিল্পের শহরে পরিণত করার আশ্বাস দেন তিনি। অন্য এলাকা থেকে এসে কেউ ভোট দিচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। টাঙ্গাইলে জনসভার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারম্যান। ভোটের অধিকার গত 16 বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সেই দিন হাজির হয়েছে এবং 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। যারা গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, একটি দল জুলাইকে তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। শনিবার বিকেলে কেরানীগঞ্জের জনসভায় কথা বলেন তিনি। এর আগে কুমিল্লার 3টি জনসভায় অংশ নেন জামায়াতের আমির। বলেন, একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 13ই ফেব্রুয়ারি থেকে মানুষ পরিবর্তন দেখতে চায় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর। কুমিল্লার জনসভায় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লা 11 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ই হবে আমাদের 11 দলের সবার বিজয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচার এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও শরিক দলের প্রার্থীরা। শনিবার ঠাকুরগাঁও 1 আসনের দেবীগঞ্জ এবং বক্সেরহাট এলাকায় পথসভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 1971 সালে একটি দল ইসলাম এবং স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা গণহত্যায় সহযোগিতা করেছিল বলে অভিযোগ করেন তিনি। কক্সবাজার 1 আসনের চকরিয়া পৌরসভার ভরা মোহরী কালী মন্দির সংলগ্ন মাঠে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে যোগ দেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ। চট্টগ্রাম 11 আসনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ এখন অনেক সচেতন। নেতাকর্মীদের নিয়ে নাটোরের নলডাঙ্গার কালীগঞ্জে গণসংযোগ করেছেন রুহুল কুদ্দুস তালুকদার তুলু। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় দেশের মানুষ। আর বাংলাদেশটা ওরা মানতে চায় না। সকল ধর্মাবলম্বী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। কোনটা প্রপাগান্ডা, কোনটা সত্য বাংলাদেশের মানুষ ভালো করে বুঝে। সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থীরা।
দাঁড়িপাল্লা শাপলাকুলি ছাড়াও বিভিন্ন মার্কায় ভোট চাইছেন তারা। চাঁদপুর ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে জামায়াতে ইসলামী সমাবেশে যোগ দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, স্বাধীনতার 54 বছরে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। এই 3 দলকেই না বলার আহ্বান জানান তিনি। বগুড়ায় দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী জনসভায় যোগ দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুমিল্লার দেবিদ্বারে উঠোন বৈঠক এবং গণসংযোগ করেছেন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। প্রচারণার 10ম দিনের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন রংপুর 4 আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ফেনী 2 আসনের নির্বাচনী প্রচারণার জন্য ক্যারাভ্যান উদ্বোধন করেন জামায়াত সমর্থিত জোট প্যানেলের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকল মুগ্ধতা শুধুমাত্র একজনের জন্য। দোষের খাতা থেকে বিএনপি বাদ গেছে, এখনো জামাত আছে। 11 দলীয় জোট জামায়াতে ইসলামী, এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। আমরা যদি তিস্তার সমস্যার সমাধান করতে পারি তাহলে আমরা আমাদের উত্তরাঞ্চলের আমরা আশাবাদী যে আমরা 50% সমস্যার সমাধান করতে পারবো। গণতান্ত্রিক যাত্রাপথকে বিঘ্নিত করার জন্য কেউ কেউ চেষ্টা করছেন। ঢাকায় তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নেমেছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী। এই প্রথম ভোটের মাঠে দেখা গেল শর্মিলা রহমানকে। শনিবার ঢাকার 17 আসনের ভোটারদের কাছে গিয়ে চেয়েছেন দোয়া। এদিন সকালে রাজধানীর পল্টনে বায়রা এবং হাব নেতাদের সাথে মতবিনিময় করেন ঢাকা 8 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। ঢাকা 6-এ বিএনপি প্রার্থী ইশরাক হোসেন দয়াগঞ্জ এবং সায়দাবাদে প্রচারণা চালান। মিরপুর এলাকার প্রচারণা চালিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। সন্ত্রাস মাদক মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। আর ঢাকা 18 আসনের ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর হোসেন ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আশ্বাস দেন। আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমরা আগামী দিনে যদি সরকার গঠন করতে পারি অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নিব। যারা সমাজে ভালো মানুষ তারা যে মতাবলম্বী হোক, তারা আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, সেরকম নির্যাতন নিপীড়নের শিকার যাতে তারা না হয়। বিপক্ষ দল যারা রয়েছে তারা ইসলামকে ব্যবহার করছে, ধর্মকে বিক্রি করছে, তারা ভোট জালিয়াতি করার জন্য ঘরে ঘরে থেকে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে। রাজধানীতে প্রচার গণসংযোগে ব্যস্ত 11 দলীয় ঐক্য মনোনীত আর স্বতন্ত্র প্রার্থীরা। ঢাকা 18 আসনে গণসংযোগ করেছেন 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিব। তার অভিযোগ, নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। শঙ্কা, তুরাগ এবং ডোমিনের কিছু কেন্দ্র দখলও করা হতে পারে। ঢাকা 8 আসনে প্রচারে নামেন এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, ফজরের নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে একটি দল। ঢাকা 12 আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব শনিবার সকাল থেকেই ছিলেন সরব। অভিযোগ করেন, একটি দল তার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলেছে। নির্বাচনের নিরাপত্তাটা যেন নিশ্চিত হয়, একই সাথে আমাদের নারী কর্মীরা যেখানে কাজ করছেন, বিশেষ করে ডুমনি বাজার, তুরাগ সহ বিভিন্ন জায়গায় নারী কর্মীদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়। যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন। আমার প্রতিপক্ষ দুই একটি রাজনৈতিক দল যারা ভাবছেন তারা এমপি হয়ে যাচ্ছেন বা ক্ষমতায় চলে আসছেন, তারা ভীত হয়ে আমার ব্যানার ছেড়ে ফেলছে, আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন এলাকায় প্রচারণা করছেন বিএনপির প্রার্থী সমর্থকরা। গাজীপুর 2 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির সমর্থনে সকাল থেকেই টঙ্গীবাজার এলাকায় প্রচারণা শুরু হয়। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম কিরণের নেতৃত্বে পথসভা এবং লিফলেট বিতরণ করেন। বিকেল পর্যন্ত পাড়া, মহল্লা, অলি গলিতে ভোট চাইতে যান কর্মী সমর্থকরা। ভোটারদের সমস্যার কথা শুনে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হয়। গাজীপুর 1 আসনে মিছিল এবং লিফলেট বিতরণ হয় বিএনপি প্রার্থী মেয়র মুজিবুর রহমানের সমর্থনে। দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রচারণা করেন মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধানের শীষের স্লোগানে মুখর হয় পুরো এলাকা। এই সময় গাজীপুর মহানগর বিএনপির নেতা রায়হান আহমেদ হৃদয় বলেন, বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের দিক নির্দেশনায় নতুন দেশ গড়ার অঙ্গীকার করেন নেতাকর্মীরা। আমাদের মেয়র মুজিবুর রহমান সাহেবের জন্য আমি ভোট চাচ্ছি এবং ইনশাআল্লাহ
যে সারা আমি দেখছি, ইনশাল্লাহ আমরা 100% আশাবাদী বিপুল ভোটে আমরা তাকে বিজয় করে নিয়ে আসতে পারবো। অন্যদিকে চুয়াডাঙ্গা 2 আসনের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর, দোলালনগর, চারুলিয়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, পথসভা এবং উঠান বৈঠকেও অংশ নেন তিনি। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার তুলে ধরেন ভোট চান ধানের শীষে। আগামী 12ই ফেব্রুয়ারি ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ দিন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 6 আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। শনিবার সকালে পশ্চিম গহিরায় রাউজান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে প্রচারণা এবং গণসংযোগের অংশ হিসেবে নির্বাচনী সভায় মন্তব্য করেন। 17 বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণে বিএনপির বিকল্প নেই। সন্ত্রাস, সহিংসতা দূর করে রাউজানকে শান্তি এবং সম্প্রীতির মডেল হিসেবে প্রতিষ্ঠা সহ বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন গিয়াস কাদের চৌধুরী। আগামী 12 তারিখ হলো আমাদের অধিকার প্রতিষ্ঠা করার দিন। এই ব্যাপারে কোন রকমের বিকল্প নেই। যে কোনো কিছুর বিনিময়ে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, হারিয়ে যাওয়া অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, ছিনতাই করা অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ভোটার মাঠে নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া এবং সেন্ট মার্টিনে 122টি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে কোস্টগার্ড। দিনভর উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে মহড়া দেয় কোস্টগার্ড সদস্যরা। স্থলভাগ ছাড়াও সাগরেও চলে মহড়া। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘিরে থাকছে বিশেষ নজরদারি। সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান কর্মকর্তারা। কোস্টগার্ড মোতায়েনে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যেও। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হলো শিশু কিশোরদের ছবি আঁকার প্রতিযোগিতা তোমার ক্যানভাসে নতুন বাংলাদেশ। ইভেন্টটি আয়োজন করেছে যমুনা ফিউচার পার্ক এবং ডিজিটাল কন্টেস্ট প্ল্যাটফর্ম বিজয়ী। শনিবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফিউচার পার্কের ইস্ট কোর্ট লেভেল 5-এ আয়োজিত এই প্রতিযোগিতায় ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত শিক্ষার্থীরা 3টি ক্যাটাগরিতে অংশ নেয়। একই থিমে আগামী বাংলাদেশের স্বপ্ন ও কল্পনা ক্যানভাসে তুলে ধরে অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতায় ক ক্যাটাগরিতে প্রথম হয়েছেন অনুরাধা দাস, খ ক্যাটাগরিতে প্রথম ওয়াফিকা হাসান আজিভা এবং আরেক ক্যাটাগরিতে প্রথম দেওয়ান। এদিকে রাজধানী যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করেছে দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড প্রমিস ফুটওয়্যারের নতুন শোরুম। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের লেভেল 3-এ আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী মেহরিন মাহমুদ, আর বিশেষ অতিথি ছিলেন যমুনা বিল্ডার্সের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রমিস ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক এমডি শামীম হোসেন সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অতিথিরা। যমুনা ফিউচার পার্কে প্রমিস ফুটওয়্যারের এই নতুন শোরুমটি দেশীয় ফুটওয়্যার শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টদের আশাবাদ। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা বলরুমে আরকি কানেক্ট আয়োজিত এক অনুষ্ঠানে কাশেপ মাহমুদ চৌধুরীর নতুন মনোগ্রাফ মেডিটেশনস ইন এন্ট্রপি দ্য ওয়ার্ক অব কাশেপ চৌধুরী আর বানার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কাশেপ চৌধুরী প্রায় 3 দশকের স্থাপত্য চর্চার অভিজ্ঞতা তুলে ধরেন। বলেন, বাংলাদেশের মতো অঞ্চলে স্থাপত্য কেবল নান্দনিকতা নয়, বরং জলবায়ু চাপ এবং স্থানিক বাস্তবতার প্রতি অর্থবহ সাড়া দেয় মূল দায়িত্ব। সুইজারল্যান্ডের পার্ক বুকস প্রকাশিত 500 পৃষ্ঠার এই গ্রন্থে 18টি বাস্তবায়িত প্রকল্পের স্কেচ, নকশা ও আলোকচিত্র স্থান পেয়েছে। প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিস্টার রেতো রেংমে উপস্থিত ছিলেন। রাজধানীতে অনুষ্ঠিত হল গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ডস GSE এর গ্র্যান্ড ফিনালে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠানের 10ম আসর। এ সময় আয়োজকরা বলেন, GSE তরুণ উদ্যোক্তাদের শুধু নতুন উদ্ভাবনে উৎসাহিতই করে না, বরং নেতৃত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক তৈরিতে সাহায্য করবে। 2016 সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী উদ্যোক্তাদের স্বীকৃতি দিয়ে আসা হচ্ছে। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রানার সহ অন্যান্য বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। প্রথম বিজয়ী গ্লোবাল GSE এর আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। শেষ হলো অ্যাপেক্স গলফ টুর্নামেন্ট 2026-এর আসর। শনিবার সন্ধ্যায় আর্মি গলফ গার্ডেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। টুর্নামেন্টে রেগুলার, ভেটারান, সিনিয়র, লেডিস এবং জুনিয়র এই 5টি ক্যাটাগরিতে মোট 813 জন অ্যামেচার গলফার অংশ নেয়।
প্রতিযোগিতায় ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কর্নেল ইমতিয়াজ মাহমুদ। এছাড়া ভেটারান উইনার হন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন। সিনিয়র ক্যাটাগরিতে জয়ী হয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল আজহার। লেডি উইনার হয়েছেন মিসেস শারমিন জাহাঙ্গীরা। জুনিয়র বিভাগে জয়ী হন মাস্টার সৈয়দ মাহাদি মাহবিব। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের পাশাপাশি অ্যাপেক্স ফুটবল লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ এবং হামিরদি ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় 3 ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 30 জন আহত এবং কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে থেকে সংঘর্ষ। পুলিশ জানায় ব্রাহ্মণকান্দার আব্দুল শরীফ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আশপাশের গ্রামবাসীরা মহাসড়কে নেমে আসে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রায় 3 ঘণ্টা ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে অবরুদ্ধ থাকেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাঁকজমক আয়োজনে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুন্সিগঞ্জের গালজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সমাবর্তন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট 1754 জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়েছে। একই সঙ্গে কৃতিত্বপূর্ণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ও স্বর্ণ পদক। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর AFM খালিদ হোসেন। এদিকে কুমিল্লা 14 গ্রামের হাটবাইর গ্রামে জামায়াত বিএনপির সংঘর্ষে নারী সহ অন্তত 7 জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের হাটবাইর গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ এবং স্থানীয়রা জানায় হাটবাইর গ্রাম এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে উঠান বৈঠক চলছিল। সেখান দিয়ে সমাবেশ শেষে ফেরার সময় জামায়াতের নেতাকর্মীরা উস্কানিমূলক বক্তব্য দেয় বলে অভিযোগ বিএনপির নেতাকর্মীদের। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারের কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারে অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হজরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল কুতুবী মহিউদ্দিন আজমির 26তম বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ। শুক্রবার রাতে দেশ ও জাতির ঐক্য এবং সংহতি কামনা করে দরবার শরীফের পরিচালক সমাপনী ভাষণ এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ফাতিহা শরীফের সমাপ্তি করেন। ওরস ফাতিহা শরীফ উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো আশেক ভক্তদের মহাসম্মেলন ঘটে। আখতারা জিকির, মিলাদ, কিয়াম ও তাবারুক গ্রহণে অংশ নেন। তাছাড়া দেশের প্রখ্যাত আলেমদের বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল, হামদ, নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর আব্বাস এলাকা। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহতের খবর জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। শনিবার সন্ধ্যায় একটি 8তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 1 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন অন্তত 14 জন। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহুতল ভবনটির 2টি তলা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি যানবাহন ও দোকান। বিস্ফোরণের খবর পাওয়া মাত্র এলাকায় পৌঁছে ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি নিহতের সংখ্যা অন্তত 4। গ্যাস বিস্ফোরণকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে প্রশাসন থেকে কারণ হিসেবে এখনো কিছু জানানো হয়নি। দফায় দফায় সন্ত্রাসী হামলায় কেঁপে উঠল পাকিস্তানের বেলুচিস্তান। প্রদেশটির অন্তত 12টি স্থানে একযোগে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা, যাতে প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে 10 সদস্যের। কর্তৃপক্ষ জানায় ফিতনা আল হিন্দুস্তান নামের একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরাই হামলা চালায়। বোমা হামলার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে চালানো হয় গুলি। কোয়েটা, পাসনি, মাস্টাং এবং নুস্কি জেলায় চালানো হয় এই হামলা। এই ঘটনার পরপরই পাল্টা সামরিক অভিযান চালানো হয়। কর্তৃপক্ষের দাবি, ওই অভিযানে ফিতনা আল হিন্দুস্তানের অন্তত 67 জন সদস্য নিহত হয়েছে। দর্শক, এই ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।